গতকাল সকাল 8:30টায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অব জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম রাষ্ট্রপতির সাথে দেখা করেন। সময় বেশি দূরে নেই, এটা সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাসের মধ্যেই আপনি অনেক পরিবর্তন দেখবেন। এই যে কথিত নেতৃবৃন্দ এনসিপি বলেন আপনারা, এদের অস্তিত্ব থাকবে না। খুব দ্রুত ইউনূস সরকারের পতন ঘটবে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। শেখ হাসিনার পদধ্বনি শোনা যাচ্ছে। বিপিনুরকে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে পিটিয়েছে, এই পিটুনি অনেককেই খেতে হবে, প্রস্তুতি নিতে হবে। মায়ের সামনে অপেক্ষা করছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে পিটাবে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তাদেরকে ধরে ধরে পিটাবে, এমনটি আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান সময়ের বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ধারণা করা হচ্ছিল যে সেপ্টেম্বর মাসে কোনো একটা চেঞ্জ হতে পারে, কিন্তু এর মাঝখানে আবার যে অ্যাপিল ডিভিশনের যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়ে একটা রিভিউ জাজমেন্টের ডেট ঠিক করেছে 21শে অক্টোবর তারা তাদের অবজারভেশন দেবেন। আবার সেপ্টেম্বরে বেশ কিছু বিদেশি প্রতিনিধি দল ঘুরে গেছে, আরো ঘুরবে। এই ইউরোপ থেকে একটা মানবাধিকার কমিশনের একটা টিম আসবে, তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু তারা প্রচুর অভিযোগ পাচ্ছে প্রতিদিন। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শহরে জমিনে তারা বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মানুষের সাথে কথা বলবেন। তো এই অবস্থায় গতকাল, ইট মে বি পরশুদিন, আমার ঠিক খেয়াল নেই, সকাল 8:30টায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অব জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম, লেফটেন্যান্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত। তো লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা। এবং জেনারেল ওয়াকার সাধারণত একা যান অথবা তিনি 3 বাহিনীর প্রধানকে নিয়ে যান, কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে কেন নিয়ে গেলেন, তো এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে। কিন্তু যেহেতু এই 3 জনের ভেতরে এই বৈঠকটা ছিল, এটা খবর পাওয়াটা একটু, মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি, বাট আই কেপ্ট অন ট্রাইং যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল। তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে আহ, পারস্পরিক কুশল বিনিময়, শরীর স্বাস্থ্যের খবর নেয়, এগুলো হয়েছে। কিন্তু জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিলেন। তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইউনূসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার্স আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন, যারা বিশেষ করে আমেরিকা, ভারত যারা রয়েছে, যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ। যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা জানি না, কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন। তো একটা মুভ আছে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইউনূস চলে গেলে কি হবে। তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে, তিনি শোনেন বেশি, বলেন কম। তো তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন, আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেবো, কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না, আমি একটা আলংকরিক পদে রয়েছি। সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যদি ডক্টর ইউনূস চলে যেতে চায়, উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক, আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেবো। তো এইটা ছিল কি আলোচনা। এই আলোচনায় কেন লেফটেন্যান্ট জেনারেল শামীমকে নিয়ে গেলেন এটা নিয়েও একটা কথা উঠেছে। কারণ কারণ আরো একটা মুভ আছে যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে, এরকমও একটা মুভ কিন্তু আছে। ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি, আগের যে কোনো সময়ের চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে এবং এমনকি আমেরিকা ও তার উপর হ্যাপি না। আমি আপনাদের জানিয়ে রাখলাম, খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো। তো ওয়াকার সরে গেলে কে আসবে সেটা নিয়েও তো, কে হবে পরবর্তী সেনাপ্রধান, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুজনের নাম আসছে, তার মধ্যে একজন হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। এই শামীমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান না, ফার্স্ট থিং।
হি ডাজন্ট ওয়ান্ট টু গো। তিনি সেনাপ্রধান হিসেবে তার 3 বছরের যে মেয়াদ সেটা তিনি শেষ করতে চান এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন। তিনি বিএনপির সাথে আপোস করেছেন। তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত। তিনি ইউনূসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন। তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য, কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে এবং তিনি চলে গেলে তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। সো শামীমকে তিনি নিয়ে গেছেন যাতে শামীমও দেখলো ব্যাপারগুলো কি হয়। শামীমকে তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে। কথিত নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। আপনি জানেন তারা না কোনো সরকারের অংশ, তারা কথিত একটি রাজনৈতিক দল এনসিপি নেতা। দেখুন তারা বিদেশে কোন প্রোটোকলে ঘুরে বেড়াচ্ছে। তারা বিদেশ যাচ্ছে, তারা তাদের জায়গা নির্ধারণ করতে যাচ্ছে। সময় বেশি দূরে নেই। আমি আপনাকে এটুকু বলতে পারি, এটা সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাসের মধ্যেই আপনি অনেক পরিবর্তন দেখবেন। এই যে কথিত নেতৃবৃন্দ এনসিপি বলেন আপনারা, এদের অস্তিত্ব থাকবে না। এই জন্য এরা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে তাদের জায়গা নির্ধারণ করতেছে কোথায় কিভাবে থাকবে। তবে বিদেশেও যে তারা ভালো থাকবে এটুকু আপনারা কেউ নিশ্চয়তা দিতে পারবে না। আপনি জানেন ইতিমধ্যেই সার্জিস আলম নামে এক এনসিপি নেতা জাপানে গিয়ে জাপানের জনগণ, বাংলাদেশে জনগণ জাপানে যারা অবস্থান করেন তারা তার প্রতি ডিম নিক্ষেপ করেছে। সান্ডা মাহফুজ নামে এক ভদ্রলোক, সান্ডা মাহফুজ পরিচিত, আমি আসলে এদেরকে চিনি না, জানি না। এর আমেরিকাতে আসার পরে দৌড়ানি খেয়েছে, হয়তো দৌড়ে নিজের জীবনটা রক্ষা করতে পেরেছে, কিন্তু সরকারকে রক্ষা করতে পারবে না। আপনি জানেন যে গত পরশুদিন লন্ডনে তারই এক এই বর্তমান সরকার প্রধানের, বাংলাদেশের বর্তমান যে সরকার প্রধান যাকে আপনারা সুধী ইউনূস বলেন, এই ভদ্রলোকের এক পিএ নাকি লন্ডনে গিয়েছিল, সেখানে ওপেন মানুষজন তাকে শরীরে আঘাত করেছে। তো এই যে এদের অবস্থান, বিদেশে এরা কতটুকু থাকবে জানেন, এদের অবস্থান অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশে এখন তারা কিন্তু বাংলাদেশে নেই, আপনি দেখবেন ইতিমধ্যেই তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু নেই, তারা অবস্থান নিয়ে আছেন। কখন সরকারের পতন হয়, কখন তারা তাদের জায়গা নির্ধারণ করবে। তো আমি এইটুকু আপনাকে বলবো, আপনি আরো আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে। আমি আগেও বলেছি, এখনো বলছি, নির্বাচন বাংলাদেশে হবে না। বাংলাদেশের নির্বাচন তখনই হবে যখন জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা জয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তখনই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি দেশের 60 থেকে 70% মানুষ যে জননেত্রীকে ভালোবাসেন, যে দলটাকে ভালোবাসেন, সেই দলকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন? এই প্রহসনী নির্বাচনে দেশের মানুষ মেনে নেবে? কখনো মেনে নেবে না। জননেত্রী শেখ হাসিনা এই দেশে ফিরবেন, তারপরেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি জানেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতাকে নষ্ট করছে পাকিস্তান থেকে প্রোডাক্ট কিছু মানুষ, যারা আজকে দেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করছে, দেশের স্বাধীনতাকে বিপর্যস্ত করে তুলছে, দেশের স্বাধীনতাকে তারা অস্বীকার করছে। আপনি কি মনে করেন যে এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ মানুষ নষ্ট হতে দেবে? কোনোদিনও না। এ দেশে থাকতে হলে, এই দেশে রাজনীতি করতে হলে বাংলাদেশকে স্বীকার করতে হবে, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে হবে, তাহলে আপনি দেশে রাজনীতি করতে পারবেন। আপনি যদি বাংলাদেশকে স্বীকার না করেন, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার না করেন, আপনি কিসের রাজনীতি করবেন? কোথায় রাজনীতি করবেন? কার রাজনীতি করবেন? এদেশের মানুষ, এদেশের জনগণ কোনোদিনও স্বাধীনতা বিরোধীদেরকে মেনে নেবে না। স্বাধীনতা বিরোধীরা এই দেশের অস্তিত্ব থাকবে না। সাময়িক যেটা দেখছেন এটা সাময়িক। খুব দ্রুত ইউনূস সরকারের পতন ঘটবে এবং জয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। জয়নেত্রী শেখ হাসিনা এই দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করবেন, জয়নেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পরিচালিত হবে। আপনি জানেন এই যে কিছু মানুষ দেশকে অশান্তি সৃষ্টি করছে, এটা সাময়িক। আমি সবসময় বলছি এটা সাময়িক। এই যে ইদানিং আপনি দেখছেন এই মানুষের উপরে কি অত্যাচার করা হচ্ছে, স্বাধীনতা সপক্ষে শক্তির উপরে কি অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচারের মধ্যে আপনি দেখছেন ঢাকা শহরে হাজার হাজার মানুষ জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য মিছিল করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি আমি সালাম জানাই। এইভাবে লক্ষ লক্ষ লোক যেদিন রাস্তায় নেমে পড়বে, সেদিন এদের আর অস্তিত্ব থাকবে না। সেদিন বেশি দূরে না, খুব বেশি দূরে না। ধন্যবাদ। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা এই দুঃসহ যন্ত্রণা ভোগ করে রাস্তায় মিছিল করছেন, যেমন জয়নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য ত্যাগ স্বীকার করে একের পর এক মিছিল করে যাচ্ছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সালাম। গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুরকে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে পিটিয়েছে, এই পিটুনি অনেককেই খেতে হবে, প্রস্তুতি নিতে হবে। মায়ের সামনে অপেক্ষা করছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে পিটাবে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তাদেরকে ধরে ধরে পিটাবে, এমনটি আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের অন্যতম নেতা, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান কি বলছেন একটু শুনে নেন। নুরুল হক নূর হাসপাতালের বিছানায়, শুধুমাত্র নুরুল হক নূর হাসপাতালের বিছানায় না,
আগামীতে আপনাকে কিন্তু এইভাবে আইসিইউতে আসতে হতে পারে। সুতরাং এই ঘটনার অবশ্যই বিচার হতে হবে, অন্যথায় আগামীতে যারা জুলাই বিপ্লবের নায়ক তাদেরকেও কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা বা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আশকারা পেয়ে তারা কিন্তু রক্তাক্ত করতে পারে, হাসপাতালে পাঠাতে পারে। সুতরাং আমি মনে করি শুধুমাত্র নুরুল হক নূর আক্রান্ত হয়নি, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। সুতরাং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব, সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না। আমরা এখনই বলছি না, কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও। স্পষ্ট কথা, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যথায় 48 ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আবারও সরকারের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছি, যদি নুরুল হক নূরের উপযুক্ত চিকিৎসা না হয়, যদি নুরুল হক নূরের কোনো ক্ষতি হয়, সেই দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এখনো পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হলো না, কেন তাকে জবাবদিহিতার আওতায় হলো না, সেটি আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে। এই ঘটনার সাথে অবশ্যই সরকারের দায় আছে এবং সেই দায় স্বীকার করে নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর যে ধরনের পিটুনি খেয়েছেন, এখনো তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন, যার কারণে এই মুহূর্তে নানান দাবি তুলছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। রাশেদ খান বলছেন তাদের দাবি যদি মানা না হয় একটি বড় পদক্ষেপ নেবেন, কর্মসূচি ঘোষণা করবেন। সেই কর্মসূচি হতে পারে যমুনা ঘেরাও, সচিবালয় ঘেরাও। ভয়ের কিন্তু নানান কারণ আছে। সবচেয়ে বড় ভয় হলো আওয়ামী লীগ ফিরে আসা। আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের অস্তিত্বে জানান দিচ্ছে, রাজপথ দখল করার চেষ্টা করছে, প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল করছে। এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ রাশেদ খানদের জন্য। রাশেদ খানরা এই ভয়টাই পাচ্ছেন, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ এসে তাদের পিঠের চামড়া তুলবে। রাশেদ খান গতকালকেও একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন লন্ডনে সান্ডা মাহফুজকে নিয়ে। সান্ডা মাহফুজ অর্থাৎ আমাদের বাংলাদেশের বিপ্লবীদের মাস্টার মাইন্ড এবং এই অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমকে অবরুদ্ধ করেছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। সেখানে মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছিল। তারই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই রাশেদ খান বলেছিল, এটি আপনার আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি এখনো সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ না করতে পারি, নিজেদের মধ্যে যদি ঐক্য তৈরি না করতে পারি, তাহলে আপনার আমার জন্য একই পরিণতি হবে, তার চেয়ে ভয়ঙ্কর পরিণত হবে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসরা আমাদের ধরে ধরে পিটাবে। তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচির কথা বলা হচ্ছে, সেই ধরনের কর্মসূচি যদি তারা বাস্তবায়ন করতে যায়, তারা যদি যমুনা ঘেরাও করতে যায় বা সচিবালয় ঘেরাও করতে যায়, সেখানেও অনেকের অবস্থা ভিপি নূরের মতো হওয়ার সম্ভাবনা আছে। এটি আমার কাছে মনে হচ্ছে, প্রেক্ষাপট মনে হচ্ছে এই ধরনের চিত্র আবারও পুনরাবৃত্তি ঘটবে। ভিপি নূরের মতন অনেককে হয়তো আইসিইউতে চিকিৎসা নিতে হবে দীর্ঘদিন, অনেকেই পঙ্গু হয়ে যেতে পারে, অনেকে স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।